আজ আমরা ডিসকাস করব ভারতকে যদি একটা গাড়ি ধরে নাও, তাহলে গাড়ির স্টিয়ারিংটা থাকে যে ড্রাইভারটা চালাচ্ছে তার হাতে স্টিয়ারিং থাকে। তো এই স্টিয়ারিংয়ের কথা এইটা আমরা আজ ডিসকাস করব। মানে কি, পার্লামেন্ট অফ ইন্ডিয়া মানে অ্যাকচুয়ালি ভারতবর্ষে যা কিছু ইমপ্লিমেন্টেশন হচ্ছে, নতুন নতুন আইন প্রণয়ন, ভারতবর্ষ পুরো টোটালি কন্ট্রোলটা কোথা থেকে করা হয়? পুরো কন্ট্রোলটা করা হয় এই দিল্লিতে পার্লামেন্ট অবস্থিত। এই পার্লামেন্ট মানে হচ্ছে সংসদ। তো এই সংসদেই কিন্তু যা কিছু আইন প্রণয়ন, হ্যাঁ, এই সমস্তগুলো সব কিছু কিন্তু এটাকে মানে এখান থেকেই কন্ট্রোল করা হয় এবং এটাকে বলা হয় মন্দির। ঠিক আছে, কিসের মন্দির? গণতন্ত্রের মন্দির। ঠিক আছে, ডেমোক্রেসি, টেম্পল অফ ডেমোক্রেসি বলতে পারো। ঠিক আছে, তো আমরা আজ পার্লামেন্ট সম্বন্ধে জানবো। এখানে অনেক কিছু জানার আছে, পার্লামেন্টে কিভাবে কাজ হয়, কী দেখো। অ্যাকচুয়ালি সবার প্রথমে বলে রাখি, এটা হচ্ছে পার্ট 5, কনস্টিটিউশনের পার্ট 5, আর্টিকেল 79 থেকে 122। এর মধ্যে কি ডেসক্রাইব করা আছে? এর মধ্যে ডেসক্রাইব করা আছে পার্লামেন্ট সম্বন্ধে। ঠিক আছে, এই পার্লামেন্টে অ্যাকচুয়ালি এই আর্টিকেলের মধ্যে সমস্ত মানে ডেসক্রাইব করা আছে। কি ডেসক্রাইব করা আছে? এই দেখো, টোটাল 7টা টুল আছে। এটা দেখো, অর্গানাইজেশান, কম্পোজিশন, ডিউরেশন, তারপর অফিসার্স, প্রসিডিওর্স, প্রিভিলেজ কী হতে পারে। ঠিক আছে, পাওয়ার অ্যান্ড সো অন, মানে পাওয়ার আর বাদ বাকি যে সমস্ত পার্লামেন্ট রিলেটেড যত কিছু ইস্যু আছে সেইগুলো এখানে ডিসকাস করা আছে। এই পার্ট 5-এর মধ্যে আর্টিকেল 79 থেকে 122-এর মধ্যে কি ডেসক্রাইব করা আছে? পার্লামেন্ট সম্বন্ধে ডেসক্রাইব করা আছে। ক্লিয়ার? নাও 79 নাম্বার আর্টিকেল কি বলছে? কনস্টিটিউশন অফ পার্লামেন্ট। ঠিক আছে, 79 বলছে কনস্টিটিউশন অফ পার্লামেন্ট সম্বন্ধে বলা হচ্ছে। আর্টিকেল 80 কি বলছে? আর্টিকেল 80 বলছে কম্পোজিশন অফ কাউন্সিল অফ স্টেট। কাউন্সিল অফ স্টেট মানে অ্যাকচুয়ালি রাজ্যসভা। ঠিক আছে, তার কম্পোজিশন সম্বন্ধে এখানে বলা হয়েছে। আচ্ছা, 81 কি বলছে? কম্পোজিশন অফ হাউস অফ দ্য পিপল। হাউস অফ দ্য পিপল মানে লোকসভা বলা হয়। ঠিক আছে, তাহলে এটা সম্বন্ধে বলা আছে। আচ্ছা, 82 কি বলছে? 82 বলছে তোমার রিঅ্যাডজাস্টমেন্ট আফটার ইজ সেন্সাস। ঠিক আছে, এই সমস্ত বলা আছে। নেক্সট হচ্ছে আমি বলেছিলাম ডিউরেশন। তো 83 নাম্বার আর্টিকেল বলছে ডিউরেশন অফ দ্য হাউস অফ দ্য পার্লামেন্ট। তাহলে পার্লামেন্টের হাউসের ডিউরেশনটা কোথায় লেখা আছে? 83 নাম্বার আর্টিকেল। 84 বলছে কোয়ালিফিকেশান ফর মেম্বারশিপ অফ পার্লামেন্ট। তাহলে একটা মেম্বারশিপ পেতে গেলে পার্লামেন্টে তার কি কোয়ালিফিকেশান লাগে সেটা কিন্তু বলা আছে 84। 85 বলছে সেশন অফ দ্য পার্লামেন্ট, প্রোরোগেশন অ্যান্ড ডিজলিউশন। তো আমি বলেছিলাম যে প্রোরোগ করা, স্থগিত করা যায়, পার্লামেন্ট ডিজলভ করা যায়, বা সেশনটা কতটা কি হবে, কখন হবে, সেই সমস্তগুলো ডিসকাস কিন্তু 85 নম্বর আর্টিকেলের সাহায্যে কিন্তু তুমি পেতে পারো সেই রাইটটা। নেক্সট 86 বলছে রাইট অফ প্রেসিডেন্ট টু অ্যাড্রেস অ্যান্ড সেন্ড মেসেজ টু হাউস। তাহলে প্রেসিডেন্টের এই রাইটটা কে দিচ্ছে? 86 নম্বর আর্টিকেল, যে কোনো একটা মেসেজ তুমি সেন্ড করতে পারবে কোনো একটা হাউসে। ঠিক আছে, আচ্ছা 87 আর 88টা আমরা জানবো, তারপরে আমরা আমরা লেকচারে ফিরে আসবো। 87 বলছে স্পেশাল অ্যাড্রেস বাই দ্য প্রেসিডেন্ট। যখন কোনো প্রেসিডেন্ট কোনো স্পেশাল অ্যাড্রেস করতে চাইছে তখন কিন্তু 87 নম্বর আর্টিকেল তাকে পাওয়ার দিচ্ছে। আর 88টা যেটা জানা জরুরি সেটা হচ্ছে রাইট অফ মিনিস্টার অ্যান্ড অ্যাটর্নি জেনারেল অ্যাজ রেসপেক্টস হাউজেস। ঠিক আছে, তাহলে এই যে মিনিস্টার, অ্যাটর্নি জেনারেলদের যে সমস্ত রাইটগুলো আছে সেগুলো 88 নম্বর আর্টিকেলে দেওয়া আছে। এটা হচ্ছে জেনারেল, যে মানে অ্যাকচুয়ালি আমাদের মানে এটাকে ভাগ করা হয় বিভিন্ন রকমভাবে ভাগ করা হয় না, মানে ব্যাপারটা পার্ট 5-এর মধ্যে এটা হচ্ছে চ্যাপ্টার 2। ঠিক আছে, চ্যাপ্টার 2 পার্লামেন্ট সম্বন্ধে বলা হয়েছে, পার্লামেন্টের জেনারেল ফ্যাক্টগুলো এখানে দেওয়া। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি পার্লামেন্টের কম্পোজিশনটা আমরা যদি ডিসকাস করি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পার্লামেন্টের 3টে পার্ট। কি পার্ট? লোকসভা, প্রেসিডেন্ট, রাজ্যসভা। বলছি স্যার, আবার কি? প্রেসিডেন্ট তো একটা জাস্ট একজন মানুষ, তো সে পার্লামেন্টের একটা পার্ট। হ্যাঁ, পার্লামেন্টের একটা পার্ট। লোকসভা মানে হচ্ছে টোটাল আমাদের
যেটা বলছে হাউস অফ পিপল বলো, হ্যাঁ, বা লোয়ার হাউস যেটা বলছে সেটাকেই বলে লোকসভা। লোকসভায় যে মেম্বারগুলো আছে টোটাল 545 জন মেম্বার আছে, ঠিক আছে, টোটাল 545 জন লোকসভার মেম্বার আছে, 545। প্রেসিডেন্ট একজন। রাজ্যসভায় টোটাল 245 জন মেম্বার আছে, ঠিক আছে। তাহলে এই 791 জন, 545, 745, হ্যাঁ 791 জন প্রেসিডেন্টকে নিয়ে এই 791 জন মিলেই কিন্তু টোটাল দেশের, গোটা দেশের রেগুলেশনটা যা কিছু হচ্ছে, মানে এদের হাতে কিন্তু গাড়ির স্টিয়ারিং, এদের হাতে, বোঝা গেল, গাড়ির স্টিয়ারিং এদের হাতে, এরা যেভাবে ঘোরাবে সেইভাবে ঘুরছে। আর এদেরকে ঘোরানোর পাওয়ার কে দিয়েছে? এদেরকে ঘোরানোর পাওয়ার আমরাই দিয়েছি না, আমরা ভোটে জিতিয়ে এদেরকে এই জায়গায় পৌঁছেছি। অ্যাকচুয়ালি তাহলে ইনডাইরেক্টলি দেখা যাচ্ছে এই টোটাল কন্ট্রোলটা কার হাতে? মানুষের হাতে। মানুষ কিন্তু নির্বাচন করে এদেরকে এইখানে পাঠিয়েছে এবং ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বিভিন্নভাবে নির্বাচন করে এদেরকে এখানে পাঠানো হয়েছে এবং বলা হচ্ছে যে তোমাদেরকে দায়িত্ব দেওয়া হলো তোমরা গাড়িটাকে গাড্ডায় না ফেলে ঠিকঠাক ডাইরেকশনে নিয়ে যাও, ব্যাস। এই হচ্ছে আলটিমেটলি মানে ইলেকশনের মাধ্যমে আমরা এই নির্দেশটা দেই এবং অ্যাকচুয়ালি অ্যাজ এ হোল এই তিনটে বডি, লোকসভা, রাজ্যসভা আর প্রেসিডেন্ট, এরা মিলে পার্লামেন্ট, ইন্ডিয়ার পার্লামেন্টটা চালায়। এই পার্লামেন্ট অ্যাকচুয়ালি আমাদের যেমন এটাকে পার্লামেন্ট বলে, এটা বিভিন্ন দেশে বিভিন্ন নাম আছে, ঠিক আছে। তো এই পার্লামেন্টের অ্যাকচুয়ালি যে মানে আমাদের যে পার্লামেন্টটা আমরা যে মডেলটা ফলো করি সেই মডেলটা হচ্ছে, সেটাকে বলে ওয়েস্ট মিনিস্টার মডেল। ওয়েস্ট মিনিস্টার মডেল ফলো। ওয়েস্ট মিনিস্টার অ্যাকচুয়ালি এর নামের ব্যাকগ্রাউন্ডে বলা যেতে পারে যে ওয়েস্ট মিনিস্টার বলে একটা জায়গা আছে ইংল্যান্ডে, হ্যাঁ, তো ইংল্যান্ডের সেইখান থেকে অ্যাকচুয়ালি সেখানেই ইংল্যান্ডের পার্লামেন্টটা আছে, ঠিক আছে। এবং আমরা যেহেতু আমাদের পার্লামেন্টটা পুরো টোটালি ম্যাক্সিমাম মানে অ্যাকচুয়ালি দেখা যায় যে পুরো ইংল্যান্ডের যেমনভাবে পার্লামেন্টটা চলে ঠিক সেইভাবে আমাদের পার্লামেন্টটা কিন্তু রান করে। এই জন্য আমরা এটাকে কি নাম দিয়েছি? ওয়েস্ট মিনিস্টার মডেল, ঠিক আছে, যেহেতু ওই ইংল্যান্ডের পার্লামেন্টের মতোই আমাদের পার্লামেন্টটা সাজানো, ঠিক আছে। আশা করি পয়েন্টটা ক্লিয়ার হলো। নাও ইংল্যান্ডে যেটা হয় সেটা হচ্ছে মাথায় যেমন প্রেসিডেন্ট আছে, এদের আছে, আমাদের এখানে যেমন প্রেসিডেন্ট, ওখানে আছে কি আছে? কুইন, ওখানে আছে কুইন, ঠিক আছে। তার মানে আমাদের প্রেসিডেন্ট ইকুইভ্যালেন্ট কী করছে? ওদের হচ্ছে কুইন বলছে, ঠিক আছে। নাও কাম টু দ্য পয়েন্ট। রাজ্যসভাকে বলছে আপার হাউস, লোকসভাকে বলছে লোয়ার হাউস। আচ্ছা, যেহেতু আমাদের মডেলটা ইংল্যান্ডের সঙ্গে অনেকটা ফলো করে, ওই জন্য আমরা একটু ডিসকাস করে নেব যে ইংল্যান্ডে আপার হাউসকে কি বলে। তো ইংল্যান্ডের আপার হাউসকে বলা হয় হাউস অফ লর্ডস, হাউস অফ লর্ডস, লর্ডস, ঠিক আছে, হাউস অফ লর্ডস। আচ্ছা, লোয়ার হাউসটাকে কি বলা হয়? ইংল্যান্ডে যে মানে ইউকেতে যে লোয়ার হাউস আছে সেটাকে বলা হয় হাউস অফ কমন্স, হাউস অফ কমন্স। মানে আমাদের লোকসভা ওদের হাউস অফ কমন, আমাদের রাজ্যসভা ওদের হাউস অফ লর্ডস, ঠিক আছে। আর আমরা এটা বললাম ওয়েস্ট মিনিস্টার মডেল ফলো করে চলি, ঠিক আছে। আচ্ছা, একটা কথা এখানে বলে রাখি যে প্রেসিডেন্টের কথা আমরা বলছি, পার্লামেন্ট কনসিস্টিং অফ প্রেসিডেন্ট, লোকসভা, রাজ্যসভা, বাট প্রেসিডেন্ট ইজ নট এ পার্ট অফ আইদার হাউস। লোকসভা বা রাজ্যসভার কোনো পার্ট নয়। এটা কিন্তু বারবার কোশ্চেনে আসে যে প্রেসিডেন্ট কোন রাজ্যসভা নাকি লোকসভার পার্ট নাকি কোনোটা নেই, এইভাবে কিন্তু তোমাকে কনফিউজ করার চেষ্টা করতে পারে। তো প্রেসিডেন্ট কিন্তু কোনো পার্ট নয়, সে হতে পারে রাজ্যসভা, হতে পারে লোকসভা, প্রেসিডেন্ট কোনোটাই পার্ট নয়। প্রেসিডেন্ট একটা আলাদাই একটা সভারেন বডি এবং এটা পার্লামেন্টের একটা পার্ট, বোঝা গেল? আচ্ছা, আমাদের দেশে যেমন বললাম যে ইউএস মানে ইউকে যেমন হাউস অফ লর্ডস, হ্যাঁ, আর হাউস অফ কমন্স আছে, সেরকম আমরা যদি ইউএসের কথা ডিসকাস করি তাহলে ইউএসএতে
এই লোয়ার হাউসটাকে কি বলা হয় জানো? লোকসভা যেটা বলছি আমরা, এদেরকে বলা হয় হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। ঠিক আছে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। হাউস অফ রিপ্রেজেন্টেটিভ টোটাল 435টা, আমাদের যেমন কটা আছে 545টা সিট, এদের আছে 435টা সিট। ঠিক আছে, আর আপার হাউসটাকে বলা হয় সেনেটে আছে টোটাল 100টা সিট। 50টা রাজ্য, একটা রাজ্যে 2টো করে সিট আছে, টোটাল 100টা সিট আছে। আচ্ছা, এই গল্পগুলো আমি কেন করছি তোমাদের সঙ্গে? এই গল্পগুলো এই জন্যই করছি কারণ তোমরা দেখতে পাবে মাঝে মাঝে এরকম ইস্যু উঠে আসে যে ডোনাল্ড ট্রাম্পের ইমপিচমেন্ট প্রসিডিওর লাগু হয়ে গেছে, যেখানে দেখা গেল সেনেটে পাশ হয়ে গেছে, বিলটা পাশ হয়ে গেছে, মানে তার 2/3 মেজরিটি পেয়ে গেছে সেনেটে। এইবার আমাদেরকে দেখতে হবে হাউস অফ রিপ্রেজেন্টেটিভে যদি এটা বিলটা পাস হয়ে যায়, তাহলে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা থেকে পদচ্যুত হবে। এবার পেপার তো তোমরা সবাই পড়ো। এবার এই যে সেনেট, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, লর্ডস, কখনো বলছে হাউস অফ কমন্স, এগুলো কী অ্যাকচুয়ালি? তাহলে তোমার একটা ক্লিয়ার আইডিয়া থাকতে হবে যে আমাদের যেমন রাজ্যসভা, ওদের তেমন সেনেট। হ্যাঁ, কাদের? ইউএসের তেমন সেনেট, আবার ইউকেতে যেমন হাউস অফ লর্ডস। আমাদের যেমন লোকসভা, ইউএসএতে এটাকে কি বলছে? হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। আবার মানে ইউকেতে কি বলছে? হাউস অফ কমন। আমাদের এটা হাউস অফ পিপুলও বলা হয়। আচ্ছা, রাজ্যসভাকে আপার হাউস বলছে। এই সব ব্যাপারগুলো একটু কম বেশি আইডিয়া না থাকলে তোমরা যখন ইন্টারন্যাশনাল রিলেশন এই সমস্ত পড়াশোনা করবে, বিভিন্ন দেশের সঙ্গে এক একটা দেশে এক এক রকম নাম, ঠিক আছে? তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু যে কোন একটা দেশের এটাকে বলা হয় মানে কোন দেশের লোক মানে পার্লামেন্টকে কি বলে, সেইগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। আদারওয়াইজ আমরা কিন্তু মানে কিছুটা হলেও আমাদের একটু বুঝতে অসুবিধা হবে, পেপার যখন পড়বো তখন বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, এখানে একটু এই ডিসকাশনের মধ্যে জেনে রাখা ভালো যে কোথাকার পার্লামেন্টকে কি বলে। তো আমরা জাস্ট কয়েকটা ইম্পর্টেন্ট জেনে রাখবো। যেমন মনে করো আফগানিস্তান, আমাদের প্রতিবেশী কান্ট্রি আফগানিস্তান, এদের পার্লামেন্টকে বলা হয় শোরা। ঠিক আছে, শোরা। ঠিক আছে, আফগানিস্তান যেহেতু আমাদের প্রতিবেশী। তারপরে মনে করো যদি আর্জেন্টিনা বলি, তাহলে এদেরকে বলা হয়, আর্জেন্টিনাকে বলছে ন্যাশনাল কংগ্রেস। ঠিক আছে, ন্যাশনাল কংগ্রেস। অস্ট্রেলিয়াকে বলা হয়, অস্ট্রেলিয়ার পার্লামেন্টকে বলা হয় ফেডারাল পার্লামেন্ট। ঠিক আছে, তারপরে আমরা যদি বাংলাদেশের বলি, তাহলে বাংলাদেশ আমাদের প্রতিবেশী কান্ট্রির জাতীয় পার্লামেন্ট। ঠিক আছে, মানে ওটা অ্যাকচুয়ালি জাতীয় সংসদ। ঠিক আছে, বলে জাতীয় পার্লামেন্ট বলা হয়। ভুটান, হ্যাঁ, ভুটান আমাদের প্রতিবেশী কান্ট্রি, এটাকে বলা হয় TSOGDU। ঠিক আছে, সকডু, টিটা উজ্জ্ব থাকবে। ঠিক আছে, তো মানে এইগুলো কিন্তু মানে খুব ইম্পর্টেন্ট। ব্রাজিল যেমন ন্যাশনাল কংগ্রেস। হ্যাঁ, ব্রিটেনের কি বলছে? পার্লামেন্ট বা হাউস অফ কমন্স অ্যান্ড হাউস অফ লর্ডস, এটা বলছে। ঠিক আছে, ঠিক আছে। তো তারপরে আমরা যদি কানাডা বলি, কানাডা পার্লামেন্টই বলে। চায়নায় বলে ন্যাশনাল পিপলস অ্যাসেম্বলি। ঠিক আছে, তো এইসবগুলো ইম্পর্টেন্ট খুব। ঠিক আছে, এগুলো কিন্তু মাঝে মাঝে জিজ্ঞেস করবে। হ্যাঁ, ডেনমার্কের এটা কি? ফকেটিং। ঠিক আছে, ডেনমার্কের কি পার্লামেন্টের নাম? ফকেটিং। তোমরা কোশ্চেন তুললেই দেখতে পাবে এরকমভাবে জিজ্ঞেস করা হয় যে ফ্রান্সের পার্লামেন্টের নাম কি? ফ্রান্সের পার্লামেন্টের নাম ন্যাশনাল অ্যাসেম্বলি। ঠিক আছে, আচ্ছা। তারপরে জার্মানি যদি বলি, তাহলে জার্মানি হচ্ছে BUN, এক মিনিট আমি একটু লিখি, BUN DES TAG। হ্যাঁ, তাহলে এটা কি বলছে? বুন্ডেসট্যাগ। ঠিক আছে, আচ্ছা। গ্রেট ব্রিটেনের হচ্ছে পার্লামেন্ট বলছে। এরপরে আমরা ইন্ডিয়া কি বলছে? ইন্ডিয়াকে বলছে সংসদ। ঠিক আছে, ইন্ডিয়ার পার্লামেন্টকে বলছে সংসদ। ইরান খুব ইম্পর্টেন্ট, কারণ ইরান পিকচারে থাকে তো সবসময়। ইরানের পার্লামেন্টকে বলে মাজলিস। ঠিক আছে, এরপরে ইরাক হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি। হ্যাঁ, তো ইসরায়েলটা খুব ইম্পর্টেন্ট। ইসরায়েল কিন্তু এক্সামে এসেছিলো, তোমরা দেখে থাকবে। ফিজিএল এক্সামগুলো এই খুব আসে। ইসরায়েলটা হচ্ছে দ্য নেসেট। ঠিক আছে,
আচ্ছা, জাপানটা খুব ইম্পর্টেন্ট, আর এইটার নামটা খুব ফানি, এটা কিন্তু তুমি মনে রাখতে পারবে, ডায়েট। জাপানেরটা কি হচ্ছে, ডায়েট বলছে, ঠিক আছে। কোরিয়া হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি, কুয়েতও ন্যাশনাল অ্যাসেম্বলি, লিবানন ন্যাশনাল অ্যাসেম্বলি, ম্যাক্সিমাম ন্যাশনাল অ্যাসেম্বলি বলা হয়। এরপরে তোমার খুব ইম্পর্টেন্ট, যেমন মালয়েশিয়াকে বলে মাজলিস, মালদ্বীপকেও বলে, মালদ্বীপের পার্লামেন্টকেও বলে মাজলিস, ঠিক আছে। তারপরে নেপালটা আমাদের প্রতিবেশী কান্ট্রি, নেপাল জানা উচিত, রাষ্ট্রীয় পঞ্চায়েত বলা হয়। মায়ানমারকে বলা হয় পিউথু হুলুতাও, ঠিক আছে। নিউজিল্যান্ডকে বলা হয় পার্লামেন্টই, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বলে, ঠিক আছে। আচ্ছা, নরওয়ে হচ্ছে স্টর্টিং। পাকিস্তান হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি অ্যান্ড সেনেট। আচ্ছা, পোল্যান্ড হচ্ছে সিজিম। এরপরে আমরা যেটা জানতে হবে, ইউএসএ খুব ইম্পর্টেন্ট, ইউএসএ হচ্ছে কংগ্রেস বলে, ঠিক আছে। আর এই মোটামুটি এই নামগুলো মোটামুটি আসে মাঝে মাঝে, তাই একটু ডিসকাস করে দিলাম। তো চলো আমরা যেখানে ছিলাম সেখানে আমরা ফিরে যাই। আমরা যেটা ডিসকাস করছিলাম পার্লামেন্ট সম্বন্ধে, এটা আমরা নেক্সট দেখো, যেটা আমি দেখো এখানে লোকসভার অন্তর্গত দুটো আছে, রিপ্রেজেন্টেটিভ অফ স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি, মানে যে মেম্বারগুলো আর নমিনেটেড বাই প্রেসিডেন্ট। তো এই রিপ্রেজেন্টেটিভ, এটা বলছি অ্যাকচুয়ালি এখানে টোটাল 543টা সিট থাকে। 543 মানে 530 প্লাস 13টা ইউনিয়ন টেরিটরি থেকে থাকে মেম্বার, লোকসভা মেম্বার, এমপি বলা হয়, হ্যাঁ। আর 530টা হচ্ছে কোথা থেকে থাকে, ইলেক্টেড মেম্বার ফ্রম ডিফারেন্ট স্টেট, রাজ্য থেকে, ঠিক আছে। আর দুটো হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান, এটা নিয়ে টোটাল 545টা সিট এখানে থাকে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, প্রেসিডেন্ট তো একাই আছে, সমস্যা নেই। রাজ্যসভায় টোটাল 245টা সিট থাকে। এখানে রিপ্রেজেন্টেটিভ ফ্রম স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি, আর 12টা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি 12টা হচ্ছে তোমার নমিনেট করে প্রেসিডেন্ট, 12টা মেম্বার, আর বাকি 233টা হচ্ছে কোথা থেকে, এই বিভিন্ন রাজ্য আর ইউনিয়ন টেরিটরি থেকে রাজ্যসভার মেম্বারগুলো হয়, বিভিন্ন রাজ্য থেকে প্রেজেন্ট করে। তো এখানে দেখো এই ফিগারটাই তোমরা ভালো করে ক্লিয়ার করতে পারবে আরও, যে পার্লামেন্ট অফ ইন্ডিয়া, এটাকে কাউন্সিল অফ স্টেট বা রাজ্যসভা যেটা বলছে, এটাকেই বলছে আপার হাউস, আর হাউস অফ পিপল বা লোকসভা এটাকে বলছে লোয়ার হাউস, ঠিক আছে। আচ্ছা, এই কাউন্সিল অফ স্টেট মানে রাজ্যসভাকে এর ক্যাপাসিটি ম্যাক্সিমাম 250 হতে পারে, নট মোর দ্যান দ্যাট, ঠিক আছে, ম্যাক্সিমাম 250। সিমিলারলি যদি আমি লোকসভা বলি, এটা ম্যাক্সিমাম 545টা মেম্বার, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে এখানে দেখো এই মুহূর্তে 12টা নমিনেটেড করা আছে প্রেসিডেন্টের দ্বারা, আর কি নট মোর দ্যান 238। অ্যাকচুয়ালি 245টা সিট আছে, কারণ এই মুহূর্তে 233টা রিপ্রেজেন্টেটিভ আছে, তো অ্যাকচুয়ালি 238টার বেশি সিট কিন্তু হতে পারবে না, ক্লিয়ার। নেক্সট দেখো, যদি আমি লোকসভার কথা বলি, তাহলে লোকসভায় এখানে আমরা দেখতে পাচ্ছি যে নট মোর দ্যান 530টার বেশি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ হতে পারবে না স্টেট থেকে, ঠিক আছে। আর কি মানে 2 মেম্বার নমিনেটেড করতে হবে অ্যাংলো ইন্ডিয়ান রিপ্রেজেন্টেটিভ। আর এইখানে অ্যাকচুয়ালি লোকসভায় টোটাল 545 বললাম, এর মধ্যে 530টা কোথা থেকে, ইলেক্টেড মেম্বার ফ্রম দ্য স্টেট মানে রাজ্য থেকে, প্লাস 13টা হচ্ছে ইউনিয়ন টেরিটরি থেকে, প্লাস 2টো হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান। এই অ্যাংলো ইন্ডিয়ানের কথার অর্থ হচ্ছে যে সমস্ত পুরুষ বা মহিলারা ব্রিটেনের লোক ছিল, সেই সময় ব্রিটিশ ইন্ডিয়ার লোক ছিল, ব্রিটিশ অরিজিন, তারা ইন্ডিয়ান কোনো ছেলে বা মেয়েকে বিয়ে করার পরে তারা এখানেই রয়ে গেছে। তো তারা যেহেতু একটা সংখ্যালঘুর মধ্যে আছে এবং তারা মানে অনেক পুরনো থেকে, সেই সময় থেকে এখান থেকে কন্টিনিউ করে যাচ্ছে, তো তাদের জন্য একটা রিপ্রেজেন্টেশন কিন্তু রাখার ব্যবস্থা আছে পার্লামেন্টে, সেই অনুযায়ী প্রেসিডেন্ট নিয়োগ করতে পারে এই নমিনেটেড
যে লোকসভায় দুটো বললাম না নমিনেট করতে পারে অ্যাকচুয়ালি। তাহলে প্রেসিডেন্টের হাতে কি পাওয়ার আছে, 12 জন মেম্বার এমপি রাজ্যসভায় নমিনেট করতে পারে আর লোকসভায় নমিনেট করতে পারে টোটাল 2 জন। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের ফরমেশন। চলো নেক্সট, এখানে একটু ডিসকাস করব আমরা যে টোটাল লোকসভায় আমি যেটা বললাম যে 545টা সিট, ম্যাক্সিমাম 552টা সিট কিন্তু থাকতে পারে, ঠিক আছে, তার বেশি নয়। ম্যাক্সিমাম 552টা সিট রাখা যেতে পারে, কিন্তু এখন এই মুহূর্তে 545টা সিট যেটা বলছি, এই 545টা সিটের মধ্যে কি বললাম, 530টা হচ্ছে স্টেট থেকে রিপ্রেজেন্ট করছে ইলেক্টেড, 13টা হচ্ছে রাজ্য ইউনিয়ন টেরিটরি থেকে ইলেক্টেড, আর দুটো যেটা বলছিলাম অ্যাংলো ইন্ডিয়ান, এই অ্যাংলো ইন্ডিয়ান কিন্তু এর গল্পটা একটু শোনে রাখা দরকার। দেখো এই মুহূর্তে এই সিট দুটো ভ্যাকেন্ট আছে, ঠিক আছে, টোটাল 543টা সিট এখন কিন্তু টোটাল 543টা সিটের মধ্যে ইলেকশন হয়নি। এই 17 লোকসভায় টোটাল যেটা হয়েছে সেটা হচ্ছে 542টা, ঠিক আছে। 335টা হচ্ছে এনডিএ পেয়েছিল, ঠিক আছে, 335টা কে পেয়েছে, 335টা হয়েছে এনডিএ সরকার, এনডিএ। আর 203টে পেয়েছে ইউপিএ, যেটা অপোজিশন বলতে পারো, ইউপিএ সরকার। আর একটা সিট কিন্তু ভ্যাকেন্ট আছে, বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার ভেলোর, সম্ভবত ভেলোর, তামিল, মানে তুমি একটু দেখে নিও, ভেলোর সিটটা ভ্যাকেন্ট আছে। এটা একটু কনফিউশন আছে, দেখে নিও, যে সম্ভবত সাউথ ইন্ডিয়ার কোনো একটা কনস্টিটিউয়েন্সি, সম্ভবত ভেলোর, আমি যতদূর মনে করতে পারছি। তো এই নিয়ে টোটাল কটা হচ্ছে 535 আর 207, মানে 542 প্লাস 1 543। এই অ্যাংলো ইন্ডিয়ান সিট কিন্তু নেই অ্যাকচুয়ালি। এই অ্যাংলো ইন্ডিয়ান সিট নিয়ে আমি একটু গল্প করতে চাই। এখানে দেখো, অ্যাংলো ইন্ডিয়ান যে দেশ স্বাধীন হওয়ার পরে, যে সংবিধান তৈরি হওয়ার পরে 1960 সাল পর্যন্ত বলা হয়েছিল যে অ্যাংলো ইন্ডিয়ার এই দুটো সিট রিজার্ভ রাখা হবে, নমিনেট করবে কে, প্রেসিডেন্ট করবে, বোঝা গেল? কিন্তু তারপরে অ্যাকচুয়ালি 95th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আছে 2009, যেটা বলা হয়েছিল যে এটা অ্যাকচুয়ালি 2020 পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে, ঠিক আছে, 20 এক্সটেন্ড করা ছিল। এবং এরপরে কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু অলরেডি নিউজে আছে যে আর কোনো অ্যাংলো ইন্ডিয়ানের জন্য কোনো রিজার্ভেশন দেওয়া হবে না, বোঝা গেল? তার মানে অ্যাংলো ইন্ডিয়ান সিট কিন্তু এখন টোটালি এটা থেকে বেরিয়ে, মানে এখন এই মুহূর্তে কিন্তু কোনো অ্যাংলো ইন্ডিয়ান সিট কিন্তু আমাদের পার্লামেন্টে রিজার্ভ নেই। তাহলে টোটাল 530 প্লাস 13, এই 543টা সিটে এখন কিন্তু ইলেকশনটা হয় লোকসভা, ঠিক আছে। এর মধ্যে তোমরা জানো বিজেপি সবচেয়ে বেশি সিট পেয়েছিল, 303টে সিট পেয়েছিল বিজেপি, সব মিলিয়ে এনডিএ 335, আর কংগ্রেস পেয়েছিল 93টা, সব মিলিয়ে 207টা ইউপিএ সরকার। তা 200, মানে অ্যাকচুয়ালি একটু বলে রাখি যে মানে না সরি, আমি একটু ভুল বললাম, অপোজিশনের মানে অপোজিশনে 207টা আছে, কংগ্রেস পেয়েছিল মাত্র 52টা, মানে 10%ও পায়নি। ইউপিএ সরকার পেয়েছিল 93টা, টোটাল ইউপিএ সরকার পেয়েছিল 93টা, এনডিএ সরকার পেয়েছিল 335টা, ঠিক আছে, আর আদার্স পেয়েছিল 114টা, ঠিক আছে। এইবার যেটা আমার বলার বক্তব্য, যে 10% যদি সিট অকুপাই না করতে পারি, দেখো 545 যদি বলি, তাহলে 543 যাই হোক, মানে অ্যাকচুয়ালি 50টা সিট অ্যাকচুয়ালি দরকার 10% সিট অকুপাই করার জন্য। তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু কোনো অপোজিশন, লিডার অফ অপোজিশন নেই এই মুহূর্তে, ভালো করে মাথায় রাখবি, আমাদের দেশে কিন্তু এই মুহূর্তে লিডার অফ অপোজিশন নেই, ভ্যাকেন্ট আছে এই সিটটা, যেহেতু 10% মেম্বারশিপ কেউ পায়নি। তবু এখন অধীর রঞ্জন চৌধুরী যেহেতু লার্জেস্ট সিট অকুপাই করে আছে, কংগ্রেস 52টা সিট, সেই জন্য অধীর রঞ্জন চৌধুরীকে এখন এই লিডার অফ অপোজিশন, মানে কম বেশি বলতে পারো এনেই আর কি লিডার অফ অপোজিশন, কিন্তু অ্যাকচুয়ালি অফিসিয়ালি কিন্তু কোনো লিডার অফ অপোজিশন নেই। আচ্ছা, আমাদের এই লোকসভার কথা যদি বলি, আমি কিন্তু লোকসভা সম্বন্ধে যে ডিসকাশনগুলো করছি খুব ইম্পর্টেন্ট। লোকসভার স্পিকার কে এই মুহূর্তে, ওম বিড়লা, ওম বিড়লা লোকসভার স্পিকার, এই 17 লোকসভা এটা কিন্তু, ঠিক আছে। ওম বিড়লা, ইনি রাজস্থান থেকে বিলং করেন। এবং তোমাকে আরও জানতে হবে যে লিডার অফ হাউস, মানে লিডার অফ হাউসকে নরেন্দ্র মোদী, হ্যাঁ, বিজেপি সরকার, নরেন্দ্র মোদী লিডার অফ হাউস।
আর সেক্রেটারি জেনারেল হচ্ছে স্নেহলতা শ্রীবাস্তব, ঠিক আছে। এই ইনফরমেশনগুলো খুব ইম্পর্টেন্ট, এই ইনফরমেশনগুলো একটু মাথায় রাখতে হবে। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এরপরে যদি আমি রাজ্যসভার কথা বলি, রাজ্যসভা হচ্ছে অ্যাকচুয়ালি এটাকে বলা হয় আপার হাউস বা বলে রাজ্যসভা। আর এর টার্মটা হচ্ছে 6 বছরের, ঠিক আছে। টার্ম লিমিট হচ্ছে 6 বছরের, প্রতি 2 বছর পর পর 1/3 মেম্বার কী করে পদত্যাগ করে এবং তারপরে নতুন মেম্বার ঢুকে যায়। হোক সেটা এবার ওর বয়সের অনুপাতেও হলো বা 6 বছর হয়ে গেছে এরকম ব্যাপার, ঠিক আছে। তো এই রাজ্যসভা সম্বন্ধে যদি বলি তাহলে টোটাল বললাম 545টা সিট এই মুহূর্তে আছে, বাট ম্যাক্সিমাম 250টা, কিন্তু এই 245টা এই মুহূর্তে আছে, ম্যাক্সিমাম 250টা সিট অকুপাই করা যেতে পারে রাজ্যসভায়। এই মুহূর্তে 245টার মধ্যে 233টা রাজ্য থেকে আর 12টা হচ্ছে প্রেসিডেন্ট নমিনেট করে। এই প্রেসিডেন্ট নমিনেট করে কাদের? যাদের সায়েন্স, টেকনোলজি, সোশ্যাল সায়েন্স, হ্যাঁ, এরকম বিভিন্ন বিষয়ে যে রিসার্চ ডেভেলপমেন্ট, এই সমস্ত বিষয়ে যখন যাদের নলেজ আছে, এমিনেন্ট পারসন, যাদেরকে এন্ট্রি করালে ব্যাকডোর থেকে এন্ট্রি করালে রাজ্যের বা দেশের ভালো হবে, ভালো সাজেশন আমরা পেতে পারি, এই সমস্ত মানুষগুলোকে কিন্তু এই কী করে প্রেসিডেন্ট নিয়োগ করে, ঠিক আছে। এবং এটাকে আপার হাউস বলা হয়। এখানে চেয়ারম্যান, এই মানে এই যে এর চেয়ারম্যানটা কে আছে তোমরা জানো, ভেঙ্কাইয়া নাইডু। তো ভেঙ্কাইয়া নাইডুর হচ্ছে এই মুহূর্তে রাজ্যসভা চেয়ারম্যান, আর এবং উনি হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে। তো ভেঙ্কাইয়া নাইডুর যে পুরো নাম MV নাইডু, মানে হচ্ছে মুপ্পা ভারাপ্পু, ঠিক আছে। মুপ্পা ভারাপ্পু ভেঙ্কাইয়া নাইডু, ঠিক আছে। জিজ্ঞেস করতে পারে মানে পুরো নামটা কি, মুপ্পা ভারাপ্পু ভেঙ্কাইয়া নাইডু, ঠিক আছে। ইনি কিন্তু 2017 আগস্ট থেকে কিন্তু চেয়ারম্যান আছেন। আর ডেপুটি চেয়ারম্যানকে মানে হরিবংশ নারায়ণ সিং, ঠিক আছে। জেডিইউ পার্টি থেকে বিলং করেন ইনি, ঠিক আছে, জেডিইউ পার্টি, হরিবংশ নারায়ণ সিং, ঠিক আছে। জেনারেল সেক্রেটারি যদি বলি তাহলে দেশদীপক বার্মা, ঠিক আছে। আর লিডার অফ দ্য হাউস হচ্ছে থাওয়ারচান্দ গ্যাহলোট, লিডার অফ দ্য হাউস, ইনি হচ্ছে বিজেপি থেকে বিলং করেন। আর ডেপুটি লিডার অফ দ্য হাউস হচ্ছে পীযূষ গোয়েল, বিজেপি থেকে বিলং করেন। লিডার অফ অপোজিশন গুলাম নবী আজাদ, যেটা INC থেকে বিলং করেন। তো এখানে লিডার অফ অপোজিশন আছে রাজ্যসভায়, কিন্তু লোকসভায় নেই। তো গুলাম নবী আজাদ হচ্ছে 2014 থেকে লিডার অফ অপোজিশন আছে। এখানে 245টা যে সিট বললাম, এর মধ্যে 104টে আছে এনডিএর পার্টে, এর মধ্যে বিজেপির আছে 75টা, ঠিক আছে। আর ইউপিএ সরকারের আন্ডারে মানে অপোজিশনে আছে টোটাল 121, এর মধ্যে ইউপিএর আছে 59, আর তার মধ্যে কংগ্রেসের আছে 39 সিট, ঠিক আছে। তাহলে এই নিয়ে হচ্ছে রাজ্যসভা, ঠিক আছে। আচ্ছা, তো টোটাল আমি বললাম যে 233টা হচ্ছে সিট, যেটা হচ্ছে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট দিয়ে কিন্তু এই স্টেট লেজিসলেচারে মানে ভোট হবে, রাজ্যকে রিপ্রেজেন্ট করে এরা, ঠিক আছে। রাজ্য থেকে ভোট হয়ে ওটা কিন্তু এটা নিয়োগ হয়, এবং 12টা হচ্ছে নমিনেট করে কে, প্রেসিডেন্ট করা, ঠিক আছে। ওকে, তাহলে এটা ক্লিয়ার হলো। তারপরে আমরা আসি যে নেক্সট দেখো, তো এখানে তাহলে আমরা দেখলাম যে রাজ্যসভায় ইলেকশনটা কীভাবে হচ্ছে। 233টা সিটের 12টা তো নমিনেটেড, ঠিক আছে। এই 233টা সিট এটা ইলেকটেড মেম্বার অফ প্রত্যেকটা রাজ্য থেকে। মনে করো পশ্চিমবঙ্গে যে বিধানসভা কেন্দ্রে টোটাল মনে করো 294 সিট, ঠিক আছে, বা 403টে সিট আছে ইউপিতে। তো এইখান থেকে যে অ্যাকচুয়ালি যে বিধানসভা কেন্দ্রে যে সমস্ত ইলেকটেড মেম্বার আছে, তারা কিন্তু সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট দিয়ে কিন্তু প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ ওয়েতে কিন্তু ভোটটা হবে, এবং যেমনভাবে প্রেসিডেন্ট নিয়োগ হয় তেমনভাবে কিন্তু রাজ্যসভার মেম্বার নিয়োগ হতে হবে। 30 বছর এদের বয়স হতে হয়, ঠিক আছে। আচ্ছা, এবং এরা রাজ্যকে রিপ্রেজেন্ট করে। এই জন্য দেখা যায় যে রাজ্যসভায় মেজরিটি মানে অপোজিট পার্টির, হ্যাঁ, লিডার মানে অপোজিশন পার্টির দেখা গেলো মাঝে মাঝে দেখা যায় বেশি মেজরিটি পাওয়া থাকে। লোকসভায় তো 335টা বললাম, মানে লোকসভায় তো মেজরিটি আছে বিজেপির, কিন্তু মাঝে মাঝে দেখা যায় বিজেপি কোনো বিল পাস করতে পারে না, কারণ রাজ্যসভায় বিলটা পাস হয়নি। কারণ কি, ম্যাক্সিমাম দেখা যায় যে বিজেপির মানে প্রত্যেকটা রাজ্য যদি আমি ভিত্তিকে করি, তাহলে দেখা যাচ্ছে যে বিজেপির গরিষ্ঠতা নেই। তো সেই হিসাবে মাঝে মাঝে কিন্তু এই প্রবলেমটা অ্যারাইজ হয়। এবং এই 233টা সিট কীভাবে হচ্ছে
সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটিংয়ের মাধ্যমে হচ্ছে, এবং যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার মানে তোমার ইলেক্টেড মেম্বার অফ দ্য বিধানসভার ইলেক্টেড মেম্বার, এরা কিন্তু মানে লেজিসলেচার থেকে, স্টেট লেজিসলেচার থেকে এটা হচ্ছে, এবং তারপরে কিন্তু এটা ইলেক্টেড হচ্ছে, এবং ওয়ান থার্ড মেম্বার প্রতি 2 বছর পর পর রিটায়ার্ড হচ্ছে, এবং ছজন মেম্বার কি হচ্ছে, 6জন মেম্বার হচ্ছে এখানে তোমার মানে এই 6 বছর পর পর কিন্তু এটা মানে রিটায়ার্ড করে যাচ্ছে, বুঝতে পারছো? মানে 6 বছর এর টেনিওর থাকে, ঠিক আছে? এই হচ্ছে। এবার লোকসভার ক্ষেত্রে কি হচ্ছে দেখা যাক। এখানে দেখো নেক্সট হচ্ছে তোমার লোকসভা ইলেকশনটা কেমনভাবে হচ্ছে। তো অ্যাকচুয়ালি যেমন আমি রাজ্যসভায় ডিসকাস করলাম যে রিপ্রেজেন্টেশন ইউপিতে মনে করো 31টা লোকসভার সিট, ঠিক আছে? ইউপিতে রিপ্রেজেন্ট 31টা রাজ্যসভার সিট, যেমন বলুন ত্রিপুরাতে 1টা, ঠিক আছে? এইভাবে ওয়েস্ট বেঙ্গলে দেখা গেলো 16টা। এবার অ্যাকচুয়ালি সেটা তো পুরো বিধানসভার সিটের ওপরে ডিপেন্ড করে ওখানে রাজ্যসভার সিট তৈরি হচ্ছে, ঠিক আছে? এবং সেই অনুযায়ী আর কি মানে বিধানসভা থেকে রিপ্রেজেন্টেশন এসে তোমার মানে রাজ্যকে রিপ্রেজেন্ট করছে রাজ্যসভা, ঠিক আছে? আচ্ছা, এখানে লোকসভাটা খুব ইম্পর্ট্যান্ট। লোকসভাটা কীভাবে এখানে ইলেকশনটা হচ্ছে দেখো, মানে অ্যাকচুয়ালি মানে কীভাবে একটা লোকসভা দেখো, লোকসভা কেন্দ্র যেটা বলছে কনস্টিটিউয়েন্সি, যেমন মনে করো বনগাঁ লোকসভা কেন্দ্র, তারপরে নবদ্বীপ। এইভাবে যদি আমরা দেখি তাহলে যে টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি, মানে মনে করো তুমি যে ডিস্ট্রিক্টে থাকো সেই ডিস্ট্রিক্টেই যে তোমার ডিস্ট্রিক্টের মধ্যেই তোমার লোকসভা কেন্দ্র হবে তা নয়। যেমন মনে করো নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে যদি কোনো একটা, যেমন হরিণঘাটা এইটা যে নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, তাহলে আলটিমেটলি কিন্তু উত্তর 24 পরগনা মানে বনগাঁ লোকসভা কেন্দ্রের মধ্যে এটা আসে, ঠিক আছে? মানে কি, মানে এটাই যে এটা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগ হয় না। এটা কিভাবে ভাগ হয়, কোনো একটা দেশটাকে কি করা হয় বিভিন্ন মানে পপুলেশনের বেসিসে এইভাবে কনস্টিটিউয়েন্সিটা ভাগ করে। মোটামুটি ধরে নাও মনে করো 10 লাখ মানুষ, ঠিক আছে? এরকম একটা মানে জাস্ট মানে বেসড অন পপুলেশন কেমন আছে, এবং সেই জায়গায় কী ধরনের কোন কমিউনিটির মানুষ বেশি। তাহলে এসসি কমিউনিটির মানুষ বেশি হলে তাহলে এসসিদের জন্য সিট রিজার্ভ করে দিল। এটা মানে এখানে যে এমপি নির্বাচিত হবে সেটা এসসি কমিউনিটি এসটি কমিউনিটি থেকে হবে, এরকম ব্যাপার ট্রাইবাল জায়গাগুলোতে। যাই হোক এরকম। এবার ব্যাপারটা হচ্ছে এটা সেন্সাস, যে 10 বছর পর পর যে মানে সেন্সাস হয়, আদমশুমারি যেটা বলো তোমরা, তো এই সেন্সাসের মাধ্যমে কিন্তু পপুলেশনটা ডিসাইড হয়। এবার পপুলেশনের বেস করে এই কটা কনস্টিটিউয়েন্সি হবে এখানে, সেইটা কিন্তু হয়। এটা এরকম নয় যে মানে প্রত্যেকটা রাজ্যে সেম লোকসভা কেন্দ্র হবে। কারণ তোমরা দেখতে পাচ্ছ যে ত্রিপুরা খুবই একটা ছোট একটা রাজ্য, এবার সেই তুলনায় ইউপি হচ্ছে অনেক বড় রাজ্য। তাহলে ইউপিতে যদি আমি বলি যে মানে ইউপি আর ত্রিপুরা লোকসভা কেন্দ্র সেম হবে, তাহলে তো সম্ভব না সেটা, না? কারণ পপুলেশন অনেক বেশি, সেই অনুযায়ী কিন্তু পপুলেশনের উপরে রিপ্রেজেন্টেশনটা আসে। তো এই টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি যেটা বলছি সেটা হচ্ছে পপুলেশনের উপর বেস করে কোথায় কটা হবে। যে ওয়েস্ট বেঙ্গলে মনে করো 42টা লোকসভা কেন্দ্র, ঠিক আছে? তো 80টা লোকসভা কেন্দ্র হচ্ছে তো কোথায়, ইউপিতে। তো এইভাবে দেখা যাচ্ছে মানে পপুলেশনের উপরে বেস করে কিন্তু এই লোকসভা কেন্দ্রগুলো তৈরি হচ্ছে, এবং সেই অনুযায়ী ভোটিং হবে। এবার ভোটিংয়ে দেখালো মনে করো 5 জন ভোটে দাঁড়ালো, 5 জন মনে করো ভোটে দাঁড়ালো। এইবার এই ব্যক্তি পেলো মনে করো 35% ভোট, ঠিক আছে? এই ব্যক্তি পেলো মনে করো 25% ভোট, ঠিক আছে? বাকি এরা সবাই মিলে রেস্ট, মনে করো বাকি এরা সবাই মিলে 40% পেয়েছে, 20 করে পেয়েছে, এই মানে 13% করে পেয়েছে। তাহলে যে সবচেয়ে বেশি ভোট পাবে পার্সেন্টেজ, এটা 50% কিন্তু না হলেও চলবে। যদি সবচেয়ে বেশি দেখা গেলো যদি 20%ই সবচেয়ে বেশি হয়, তাহলে সেই হবে ওখানকার এমপি, ঠিক আছে? বোঝা গেল? তার মানে এইভাবে কিন্তু রিপ্রেজেন্ট করে, যেন 50% মেজরিটি পেতে হবে তার কোনো মানে নেই। এখানে কিভাবে হবে, যে সবচেয়ে ম্যাক্সিমাম ভোট পেয়েছে। দেখা গেলো 100টা ভোট আছে, তার মধ্যে 10 জন ভোটে দাঁড়িয়েছে, 10 জন ভোটে দাঁড়িয়েছে, এর মধ্যে মনে করো মানে ইকুয়াল তো 10টা হচ্ছে, একজন 11টা পেয়ে গেল, বাকিরা সব 10টা পেলো, একজন 9টা পেলো। এইভাবে কিন্তু
দেখা যাচ্ছে যে যে 11টা ভোট পেয়েছে সেই এখানের মানে মন্ত্রী মানে অ্যাকচুয়ালি লোকসভা এমপি মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে নির্বাচিত হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু এই ইলেকশনটা হচ্ছে। আচ্ছা, নেক্সট পয়েন্টটা দেখো, রিঅ্যাডজাস্টমেন্ট আফটার ইচ সেন্সাস। তাহলে দেখো পপুলেশন তো দিনের পর দিন কম বেশি হচ্ছেই। 1952 সাল থেকে শুরু হয়, তাহলে 52 সাল থেকে শুরু হলে সেই সময় যে পপুলেশন ছিল, আজ তো সেই পপুলেশন নেই। তাহলে 71 সালে, 81 সালে, প্রত্যেকটা 10 বছর পর 91, 2001, তারপর 2011। তাহলে এই মুহূর্তে 2011 অনুযায়ী কিন্তু আমাদের এটা হচ্ছে, ঠিক আছে। মানে লোকসভার যে সমস্ত কনস্টিটিউয়েন্সি সেটা কিন্তু 2011 অনুযায়ী কিন্তু এটা হলো, ঠিক আছে। এরপরে আমরা দেখা হলো 2021 আবার ইলেকশন হবে, দিয়ে সেখানে হয়তো 2026 গিয়ে নতুন করে আবার গঠন করতে পারে, ঠিক আছে, এরকম ব্যাপার, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি রিঅ্যাডজাস্টমেন্ট হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস। প্রত্যেকটা সেন্সাস হওয়ার পরে জনসংখ্যার উপরে বেস করে কোথায় কটা কনস্টিটিউয়েন্সি হবে সেটা কিন্তু চিন্তাভাবনা করে সেইভাবে কিন্তু মানে একটা কনক্লুশনে আসা হয়। এরপরে বলছে রিজার্ভ অফ স্টেট ফর এসসি অ্যান্ড এসটি। তাহলে প্রত্যেকটা স্টেটে বিভিন্ন রকম কমিউনিটির মানুষ আছে। তো দেখা গেল যে দিল্লিতে দেখা গেল ম্যাক্সিমাম হায়ার কাস্ট, কিন্তু দেখা গেল মানে ওয়েস্ট বেঙ্গলে পার্টিকুলার কয়েকটা ডিস্ট্রিক্টে, পুরুলিয়া, হ্যাঁ, তারপরে মনে করো নদিয়ার কিছু জায়গা, মুর্শিদাবাদ, এখানে দেখা গেল মানে পিছিয়ে পড়া কিছু মানুষ আছে মনে করো। তাহলে তারা এসসি এসটি কমিউনিটির মধ্যে যারা আছে তাদের জন্য তো একটা রিজার্ভ সিট থাকতে হবে। তাহলে এই রিজার্ভ সিট এটা মানে ব্যাপারটা হচ্ছে এমন, সেই যদি মনে করো যে মানে এসসি কমিউনিটি বা এসটি কমিউনিটি এরাই শুধু এসসিদের ভোট দেবে সেরকম নয়। এসসি কমিউনিটি আজকে বনগাঁ লোকসভা হচ্ছে তপশিলি জাতির মধ্যে, তপশিলি মানে তোমার এই যে বনগাঁ লোকসভার যে অ্যাকচুয়ালি যেই ভোটে দাঁড়াবে তাকে মিনিমাম এসসি কমিউনিটি থেকে হতে হবে, তপশিলি জাতি, বুঝতে পারছো? মানে এখানে কোনো রকম হায়ার কাস্ট মানে চক্রবর্তী, ব্যানার্জি, মুখার্জি এরা কিন্তু কখনোই মানে এই ভারতবর্ষের ইতিহাসে কখনোই এই ধরনের মানুষ যারা হায়ার কাস্ট ক্যাটাগরির মধ্যে আসে, দেবনাথ, চক্রবর্তী, ব্যানার্জি, মুখার্জি, এরা কিন্তু কখনোই বনগাঁ লোকসভার এমপি হতে পারবে না। বোঝা গেল? তার মানে কারা হতে পারবে? যারা লোয়ার কাস্ট মানে অ্যাকচুয়ালি এই যে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এই মানে অ্যাকচুয়ালি শিডিউল কাস্ট যে এর অন্তর্গত তপশিল জাতির মধ্যে যারা পড়ছে, হ্যাঁ, এসসি সিট কিন্তু বলা হয়, ঠিক আছে। এটা কিন্তু একটা রিজার্ভ সিট, ঠিক আছে। তাহলে এই রিজার্ভ সিট মানে অ্যাকচুয়ালি এর জন্যই দেখা গেল মানে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছে, কিন্তু সমস্ত হায়ার কাস্ট, লোয়ার কাস্ট সব ধরনের মানুষ কিন্তু এখানে ভোট দিচ্ছে এদেরকে, ঠিক আছে। এমন নয় যে শুধু এসসিরাই ভোট দেবে, এরকম ব্যাপারটা না। তাহলে বোঝা গেল, তাহলে রিজার্ভ সিটের কনসেপ্টটা বোঝা গেল। এরপরে বলছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নট অ্যাডপ্টেড। দেখো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে এই যে এই রিজার্ভ সিটের কথা বলছে, এটা কিন্তু সেই মর্লামেন্টো রিফর্ম হয়েছিল যখন, তখন সেই ডুয়াল পলিসি এসে এবং সেখানে কিন্তু এই যারা মুসলিমকে ভোট দেবে, হ্যাঁ, মানে এরকম ব্যাপারটা ছিল, ঠিক আছে। তো এইটা কিন্তু এই ব্যাপারটা কিন্তু এখানে নেই, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ আমরা রাখিনি, আমরা যেমন প্রেসিডেন্ট আর রাজ্যসভার মেম্বারকে ডিসাইড মানে ইলেকশনের জন্য কিন্তু আমরা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটের মাধ্যমে এটা করি, কিন্তু সেটা এখানে কিন্তু এই পলিসিটা এখানে নেওয়া হয়নি। এটা ডাইরেক্ট পিপল অফ ইন্ডিয়া ডাইরেক্ট কিন্তু গণতন্ত্রের মাধ্যমে নির্বাচন করছে, সরাসরি নির্বাচন হচ্ছে এটা, ঠিক আছে। আমার এরিয়ার এমপি আমি নির্বাচন করব ডাইরেক্ট, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু লোকসভা নির্বাচন হয়। আমরা পরবর্তীতে আরও ডিটেলসে যখন পড়বো লোকসভা রাজ্যসভা তখন আমরা ডিসকাস করব। এখানে পার্লামেন্ট ওভারঅল একটা ভিউ তোমরা নিয়ে রাখো। ডিউরেশন অফ দ্য রাজ্যসভা, এই ডিউরেশন অফ দ্য রাজ্যসভা এটা খুবই ইন্টারেস্টিং। আমি বলেছিলাম যে 233টা যে ইলেক্টেড সিট, এরা কিন্তু কিভাবে ওয়ান থার্ড সিট প্রতি 2 বছর পর কিন্তু রিটায়ার করে যায়, মানে রিজাইন দিয়ে দিল, রিটায়ার্ড করে যাবে এবং নতুন কিন্তু এমপিরা এন্ট্রি মারবে, ঠিক আছে। আর 6 বছর এদের টেনিয়র থাকে, ঠিক আছে, এই রাজ্যসভার। কিন্তু এটা কিন্তু কখনো ডিজলভ হয় না, এই প্রতি বছর পর 2 বছর পর ওয়ান থার্ড করে এন্ট্রি করে যায় এমপিরা, আর বাকিরা রিজাইন দিয়ে দিল। এইভাবে কিন্তু চলতে থাকে এটা, ঠিক আছে। এবং টেনিয়রটা থাকবে 6 বছর,
ঠিক আছে, 6 বছর পর পর কিন্তু মানে আমি যদি আজ যদি হই মানে 2020-তে, 2026-এ গিয়ে আমি রিটায়ারমেন্ট তো হবেই, এবং দেখা যাচ্ছে প্রতি 2 বছর পর পর 1/3 রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে অলরেডি। ঠিক আছে, বোঝা গেল? 33 বছর মিনিমাম বয়স হতে হবে, এবং এটা কখনোই ডিজলভ হয় না। আপার হাউস বলা হয় রাজ্যসভাকে, আপার হাউস বলা হয় এটাকে, এবং কখনোই এটা ডিজলভ হয় না। যেটা লোকসভা 5 বছর পর পর ডিজলভ হয়ে যায় বলছি, সেটা এরা 6 বছরের টেনিওর থাকে একটা মেম্বারের, এবং কখনোই এটা ডিজলভ হয় না, মাথায় রাখবে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে বলে রাখি যে 1/3 মেম্বার যেটা বললাম, তাহলে 1952 সালে যখন এই ব্যবস্থাটা শুরু হয়েছে, তাহলে 2 বছর পর পর 1/3 মেম্বার, তাহলে 2 বছর পর তো এরকম তো হচ্ছে না ব্যাপারটা। 2 বছর, তার তো টেনিওর 6 বছর আছে, তো সে 2 বছর পরে কেন রিটায়ার করবে? এরকম তো কেস তো নিশ্চয়ই প্রথমে যখন মানে রাজ্যসভা শুরু হয়েছিল তখন তো হয়েছিল। বোঝা গেল ব্যাপারটা কি বললাম? 2 বছর পর পর 1/3 মেম্বার রিটায়ার করতে হবে, কিন্তু 6 বছর তো তার টার্ম থাকে না। তো সেই অনুযায়ী সেই সময় কি করা হয়েছিল, সেই সময় লটারি করা হয়েছিল। ঠিক আছে, লটারি করে কিন্তু 1/3 মেম্বারকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। বোঝা গেল? তো এইটা কিন্তু এক্সেপশনাল কেস, সেই সময় এটা করা হয়েছিল। আর এই যে রাজ্যসভার মেম্বারগুলো কিন্তু স্টেট লেজিসলেচার থেকে ইলেক্টেড মেম্বাররাই এক প্রকার ভোট দিতে পারে, নমিনেটেড মেম্বাররা দিতে পারেন। এটাও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, তাহলে এই হচ্ছে, আশা করি বোঝা গেল। এটাই হচ্ছে পার্লামেন্ট সম্বন্ধে একটা ছোট্ট একটা লেকচার ছিল, পার্লামেন্ট অফ ইন্ডিয়া। আমরা নেক্সট ক্লাসে আরও কন্টিনিউ করব। আজকে এই পর্যন্ত রাখছি। থ্যাংক ইউ ফর লিসনিং। জয়।